আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আই1 টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন। দর্শক, আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের সাথে আছেন, তারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, অ্যাসাইলাম, সিভিল এবং বিভিন্ন আইনি বিষয় নিয়ে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিয়ে থাকেন। তিনি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে সরাসরি এবং টিভির পর্দায় আপনাদেরকে আইনি সেবা দিয়ে আসছেন। আর দর্শক, আপনারা টিভি পর্দায় নাম্বারটি দেখতে পাচ্ছেন, তাও আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি, 020351555788। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনার যে কোনো আইনি জিজ্ঞাসা আপনি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারকে সরাসরি করতে পারবেন, তিনি আপনাদেরকে একটি দিক নির্দেশনা দেবেন। দর্শক, আপনারা জানেন যে প্রত্যেক অনুষ্ঠানে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আপনাদেরকে আপডেট দিয়ে থাকেন যে নতুন কি আপডেট এসেছে, বিশেষ করে ইমিগ্রেশন ল সংক্রান্ত আপডেট, যেগুলো জানার জন্য আমরা জানি যে আপনার অধীর আগ্রহে অপেক্ষা করেন, আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে চলে যাচ্ছি এবং তার কাছ থেকে অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন আপডেটগুলো জানব। জি, কেমন আছেন আপনি? আছি ব্যারিস্টার সাইমা, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং টু এভরিওয়ান. As usual, we will give you advice and guidance on any sort of question you've got for us. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই ব্যারিস্টার সাইমা আপনাদেরকে বলবেন, আমরা প্রশ্ন করবেন, কাছ থেকে অনেক প্রশ্ন আমরা পেয়েছি, আমি উত্তর দেবো, আপনারা শুনবেন এবং আপনারাও টেলিফোনে যে নাম্বারটা আছে স্ক্রিনে সেটা দিয়ে আপনারা ফোন করবেন। ফিল ফ্রি প্লিজ। থ্যাংক ইউ। শুরুতে যদি আপডেট নিয়ে বলতেন, আমরা জানি যে রিসেন্টলি অনেক চেঞ্জ হয়েছে এবং বিগত অনুষ্ঠানগুলোতে সেগুলো আপনি বলেছেন, সেগুলো নিয়ে আলোচনাও করেছেন অনেক, তো সেগুলো নিয়ে যদি একটু বলতেন বা নতুন কিছু যদি এর সাথে আপনার বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ইমিগ্রেশন ল আমি আগেই বলেছি, এটা খুবই পরিবর্তনশীল। অন্যান্য লয়ের ক্ষেত্রে এত দ্রুত পরিবর্তন, এত ফ্রিকুয়েন্ট চেঞ্জেস, ডেভেলপমেন্ট নাই, যেটা ইউকের ইমিগ্রেশন লতে আছে। এটা বিভিন্ন দেশেও হচ্ছে, তবে যেমন আমেরিকায় অনেক ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়ায় ঘটছে, কানাডায় ঘটছে। তারা সময় অনুযায়ী ইমিগ্রেশন কখনো রিল্যাক্স করে, কখনো তারা এটাকে টাইটেন করে। এটা যখন দেখা যায় এখানে মাইগ্রেশন বেড়ে গেছে, তখন এটাকে টাইট করার চেষ্টা করে, রিডাকশনের চেষ্টা করে। যখন আবার দেখে যে না, এখানে দরকার আছে, শর্টেজ অকুপেশন আছে, তারপর লোকজনের স্কিল ওয়ার্কার দরকার আছে, স্টুডেন্ট দরকার আছে, ইকোনমি চালানোর জন্য দরকার আছে, সব কিছু মিলিয়ে তখন তারা আবার দেখা যায় এটাকে একটু রিল্যাক্স করে দেয়, যেটা এখানে গত কোভিড পরবর্তী সময়ে হয়েছিল। আবার যখন দেখা গেল যে এখানে অ্যাসাইলাম সিকারের সংখ্যা বেড়ে গেছে, স্কিল ওয়ার্কার বেড়ে গেছে, স্টুডেন্ট বেড়ে গেছে এবং নেট মাইগ্রেশন বেড়ে গেছে ওভারঅল, তখন তারা হোম অফিসে পলিসি নিল যে এটাকে রেস্ট্রিকশন করার জন্য, এবং এটা একটা পলিটিক্যাল ইস্যুতেও পরিণত হয়। যার কারণে আপনারা দেখেছেন যে আজকে এই ইস্যুটাকে কেন্দ্র করে অন্যান্য ইস্যু আছে, তার মধ্যে ইমিগ্রেশন একটা ভাইটাল ইস্যু, যেটাকে কেন্দ্র করে এখানে উগ্র ডানপন্থী যে শক্তিগুলো তারা মাথা চাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তো এগুলো ইমিগ্রেশন রুল পলিসি এগুলি সব ইকোনমিক্সের সাথে ইনভলভ আছে, পলিটিক্সের সাথে ইনভলভ হয়ে যায়, কাজে এটা একটা বিশাল বিষয়। তো এইখানে যে পরিবর্তনগুলো, এগুলো লক্ষ লক্ষ মানুষকে এবং তাদের পরিবারকে প্রভাবিত করে। স্বাভাবিকভাবেই সবাই এটার জন্য জানতে আগ্রহী এবং আমি মনে করি আপনার জেনে রাখা উচিত। তো সেক্ষেত্রে গত ফেব্রুয়ারির পর থেকে খুব একটা বড় ধরনের কোনো চেঞ্জ তেমন উল্লেখযোগ্য কিছু আসেনি, কারণ চেঞ্জগুলো তারা এই গভর্নমেন্ট আসার পর থেকে যেগুলি বলেছে তারা তো অলরেডি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। তারা যেমন ওয়ার্ক পারমিট, স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ইনকাম থ্রেশহোল্ড বাড়ানো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের থ্রেশহোল্ড বাড়ানো, তারপর আগামী বছরের জানুয়ারি থেকে পোস্ট স্টাডি ওয়ার্ক, যেটা গ্র্যাজুয়েট ভিসা, সেটা 2 বছর থেকে 18 মাস করা, ইত্যাদি ইত্যাদি, এইসব তো আছেই। আর ফিসের ক্ষেত্রে অনেকটা চেঞ্জ হয়েছে, ফিস ইনক্রিজ হয়েছে। তারপর বলছে যে আগামী বছর ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটা সেক্টরে যারা ইনডেফিনিট টু রিমেইন করবে তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট B1 থেকে সেটা B2 করা হচ্ছে। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ। এই B1 থেকে B2 করার কারণে অনেকেই দেখা যাবে তারা এত কঠিন হবে, যে অনেকের জন্য কঠিন হবে অবশ্যই, আবার অনেকের জন্য এটা কঠিন হবে না। দেখা যাবে অনেকে কিন্তু তারা টাইমের মতো
5 বছর যাওয়ার পরও অথবা 10 বছর যাওয়ার পরও তারা এখানে স্থায়ী হতে পারছে না, শুধুমাত্র একটা ইস্যু নিয়ে তারা হয়তো ঝুলে থাকবেন। জানি না এটা নিয়ে কোনো লিগ্যাল চ্যালেঞ্জ হবে কিনা, সেই ধরনের কেস হলে অবশ্যই লিগ্যাল চ্যালেঞ্জ হতে পারে। আমরা যারা লয়ার আছে আমরা চেষ্টা করতে পারি, বাট আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। যেটা ল সেটা তো ফলো করতে হবে, যেটা আসবে সেটা নিয়ে আপনাদেরকে আমরা শুধুমাত্র সতর্ক করতে পারি। আর অ্যাসাইলাম যারা করছে, গত একটা সময়সীমা ছিল মার্চের কত তারিখ জানি, সেখান থেকে আগে থেকে যারা অ্যাপ্লিকেশন করেছে তারাই শুধুমাত্র 5 বছর পরে পার্মানেন্ট হবে, আর বাকিগুলো সবগুলিকে টাইমটা ওইটা নেই, এটা আড়াই বছর পরে বাড়াবে, আর যতদিন পর্যন্ত দরকার, বিশেষ করে 20 বছর পর্যন্ত রাখতে পারে, এরকম একটা রুল তো চলে আসছে। ভবিষ্যতে হয়তো এটা চেঞ্জ হতেও পারে, না হতে পারে, বাট অ্যাট দ্য মোমেন্ট এটাই করা হয়েছে। আর স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, ফ্যামিলি নয়, স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে 5 বছরের যেটা রুল, সেই 5 বছরের জায়গায় 10 বছর করা, এটা নিয়ে অবশ্যই তারাও এটাও চাচ্ছে অটম থেকে তারা এটা রুলটা চেঞ্জ নিয়ে আসতে পারে। এবং সেক্ষেত্রে আলোচনা অবশ্যই হয়েছিল বিভিন্ন জায়গায়, এবং আমি একটা রিসেন্টলি পেয়েছি যে হাউস অফ কমন্স লাইব্রেরির তাদের একটা রিসার্চ ব্রিফিং ছিল, 3rd of June প্রকাশিত হয়েছে, এবং সেখানে যে লাস্ট ইয়ার ম্যাথে যেই ইমিগ্রেশন হোয়াইট পেপার প্রপোজাল ছিল সেগুলো নিয়ে কথা আসছিল, এবং সেগুলোকে সামারাইজ করে এই ডকুমেন্টটা যারা পড়তে চান তারা পাবেন ওয়েবসাইটে। এবং 10 years উইল মাইগ্রেন্টস হ্যাভ টু ওয়েট 10 years ফর ইনডেফিনিট লিভ টু রিমেইন। তারা বলছে এটা তো প্রপোজ করা হয়েছে, তারা এখনও কনফার্ম না, যদিও বলা হয়েছে যে অ্যাসাইলাম সিকার যারা, তাদের ক্ষেত্রে যারা অলরেডি চলে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 years থেকে সেটা তো অলরেডি টাইম বাড়ানো হয়েছে, ওদের জন্য অ্যাপ্লিকেবল হবে না যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছে তাদের জন্য। কাজেই এখানেও এক্ষেত্রে এটা না হওয়ার তো কোনো মানে যুক্তিসঙ্গত কারণ নেই, কিন্তু তারপরেও গভর্নমেন্ট এটা নিয়ে কিছু বলছে না, ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হচ্ছে, ওটা কোনো ডেভেলপমেন্ট নাই। কিন্তু এই প্রশ্নটা এখানে এই ডকুমেন্টের মধ্যে করা হয়েছে, এটা কী হতে পারে, বাট অ্যাট দ্য মোমেন্ট সেটাই তারা করতে চাচ্ছে। এছাড়া আমি আর কোনো ধরনের ডেভেলপমেন্ট দেখি না। আর আমরা তো রেগুলার তো মামলা মোকদ্দমা করছি, কোর্টে যাচ্ছি, এখানে থেকে অনেক কিছু চেঞ্জ আমরা দেখছি। কোর্টের অ্যাটিটিউড, জাজদের অ্যাটিটিউড, হোম অফিসের অ্যাটিটিউড, হোম অফিসের কন্ডাক্ট ডিলিংয়ের ক্ষেত্রে, এবং অবশ্যই ধরে নিতে হবে যে হোম অফিসে অনেক ক্ষেত্রে কিন্তু কনসিড করে মেনে নেয় কোনো কোনো ক্ষেত্রে, আপিল এবং জুডিশিয়ারি রিভিউর ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে তারা খুব স্ট্রিক্ট থাকে, তারা মানে না। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা আগেই যা দেখেছি 20 বছর আগে, 25 বছর আগে প্র্যাকটিসের ধরন, কোনো কোনো ক্ষেত্রে সেরকম এই হোম অফিস যেভাবে জিনিসগুলো দেখে, যে একটা আপিলে গেলে, জুডিশিয়ারি রিভিউতে গেলে তারা অনেক সময় দেখা যায় একদিন আগে কিংবা কোর্টে গিয়ে তারা মেনে নেয়, এরকম ঘটনা হচ্ছে। এই তো এখন এগুলিই তো বলতে পারবো আপডেট নিয়ে, আর কি আছে। আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে দর্শকরা আপনার মতামত চান, আপনার সাথে আলাপ করতে চান, সেই প্রশ্নগুলো নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব। দর্শক, আমরা সেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই ইমিগ্রেশন লয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, তবে আপনাদের ফোনগুলো অবশ্যই আমাদের প্রায়োরিটি। আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন। টিভি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আরও একবার জানিয়ে দিচ্ছি, 020351555788 এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ব্যারিস্টার মোনার হোসেন স্যারকে আপনার ইমিগ্রেশন বা অন্য যে কোনো আইনি প্রশ্ন আপনি করতে পারেন। স্যার আপনাকে অবশ্যই একটি দিক নির্দেশনা দেবেন। আমাদের দর্শকদের কাছ থেকে আমরা যেসব প্রশ্ন পেয়েছি সেগুলোতে আমি ধীরে ধীরে আসবো। আমাদের অনেক দর্শক তারা গ্লোবাল ট্যালেন্ট ভিসা, এই ক্যাটাগরির ভিসা নিয়ে প্রশ্ন করেছেন যে এটি কী এবং এটি কাদের জন্য প্রযোজ্য বা কীভাবে করতে হবে, আপনি যদি এ সম্পর্কে একটু আমাদের দর্শকদের জানান। গ্লোবাল ট্যালেন্ট ভিসায় পরিষ্কার কথা, গ্লোবাল ট্যালেন্ট ভিসা হচ্ছে ট্যালেন্টেড পিপলের জন্য, যারা আর্টস এন্ড রিসার্চ, একাডেমিক ক্ষেত্রে যারা, তারপরে যেমন টেকনোলজির ক্ষেত্রে যারা এই দেশে অবদান রাখতে চান, যাদের সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তারা এই দেশে সহজেই সেটেল হতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের জন্য 3 বছরও সেটা সেটেল হওয়া সম্ভব, এবং নর্মালি 3 বছর। সেটা কি দুইভাবে হতে পারে। দুইভাবে হচ্ছে, কেউ যদি
তিনি এখানে থাকুন কিংবা বিদেশে থাকুন না কেন, কেউ যদি কোনো সুনির্দিষ্ট কতগুলি আন্তর্জাতিক মানের কতগুলো সম্মাননা আছে, অ্যাওয়ার্ড আছে, এই প্রাইজ আছে, এইগুলি যদি পেয়ে থাকেন ওই ক্যাটাগরির মধ্যে, তারা অটোমেটিক্যালি তারা এলিজিবল হন যদি অ্যাপ্লিকেশন করেন। এইটা একটা সুযোগ আছে তাদের জন্য। অবশ্য তারা ওই ক্যাটাগরির বাইরে যদি হয়, যে ওই ক্যাটাগরির বাইরে অন্য অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু ওটা কোয়ালিফাই না করেন, তাহলে তারা, আমরা যেটা বলি এন্ডোর্সমেন্টের মাধ্যমে যেতে হবে। গ্লোবাল ট্যালেন্ট ভিসা এন্ডোর্সমেন্টের মাধ্যমে সম্ভব। এন্ডোর্সমেন্টটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনি আপনার লয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন, সব কিছু দেওয়ার পর আপনার সমস্ত আপনার মোটিভেশন থেকে শুরু করে আপনার কাজকর্ম সব কিছু, এবং কেন আপনি ইউকেতে কাজ করতে চান, সব কিছু কী অবদান রাখতে পারবেন, সব কিছু মিলিয়ে যদি আপনাকে প্রেজেন্ট করা হয় হোম অফিসের কাছে, হোম অফিস তখন সেটা ফি আছে, নির্দিষ্ট ফি দিয়ে এন্ডোর্সমেন্টের জন্য এটা তারা রেসপেক্টিভ যে বোর্ডে আছে সেখানে পাঠাবে, এবং তারা যদি সেটা অ্যাপ্রুভ করে তাহলে উনি ভিসার জন্য আবেদন করতে পারবেন ওই ক্যাটাগরিতে। সাধারণত এই ক্যাটাগরিতে কেউ যদি ভিসা পেয়ে থাকে তাদেরকে রিফিউজ করার সম্ভাবনা খুব কম এবং খুব ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং এগুলো আমরা নিয়মিত এগুলি আমাদের কাছে কেস আসে করে থাকি, এবং আমি মনে করি যে কি এটা, তবে আমাদের অনেক সময় দেখা যায় এই ধরনের যোগ্য লোকের অভাব আছে, কারণ এটা খুবই সিলেক্টিভ, যা অ্যাওয়ার্ড পাওয়া ওই মানের, তবে সেক্ষেত্রে এন্ডোর্সমেন্টের সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেকের এই সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কাজে এটাই ট্যালেন্টেড নাম দেওয়া হচ্ছে এই জন্য যে তারা ট্যালেন্টেড পিপলকে তারা এন্ডোর্সমেন্ট দেবে যারা এই দেশে কন্ট্রিবিউট করতে পারবে, এবং সেটাকে বলা হয় গ্লোবাল ট্যালেন্ট ভিসা। জি, আপনি বলছিলেন যে এন্ডোর্সমেন্ট জন্য অ্যাপ্লাই করতে পারবে, তো সেটা যদি রিফিউজ হয়ে যায় সেক্ষেত্রে তারা রিভিউ বা আবার অ্যাপ্লাই করতে পারবে কিনা? আবার অ্যাপ্লিকেশন করতে পারে, ইটস নট এ প্রবলেম। রিভিউর কোনো এটা থাকে না, কিন্তু আবার অ্যাপ্লিকেশন করা যায়, এটা দ্যাটস নট এ প্রবলেম। জি, আর এই ভিসাতে ওনাদের পরিবারের জন্য কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, পরিবার সহ পারবে, তারা 3 বছর পরে পার্মানেন্ট হতে পারবে। পরিবারকে দেখেন তিনি 3 বছর পরে পার্মানেন্ট হবেন, যারা ডিপেন্ডেন্ট তারা কোয়ালিফাই করবে 5 বছর পর। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে। ব্যারিস্টার মনির হোসেন স্যার আপনাদেরকে বললেন এটি কী এবং কীভাবে করা যাবে। আপনারা এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে অবশ্যই আপনারা বা অন্য যে কোনো বিষয়ে আপনাদের আইনি পরামর্শের জন্য অবশ্যই আমাদেরকে ফোন করবেন। জি, স্ক্রিনে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, আর আপনাদের সুবিধার জন্য নাম্বারটা একটু বলে দেওয়া যাবে কত? জি, 0203515578 আপনারা স্ক্রিনে দেখবেন। এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আর আপনাদের যেসব প্রশ্ন আমরা আগেও পেয়েছি, সবসময় পাই, হয়তো অনুষ্ঠানে সময় স্বল্পতার জন্য আমরা সেগুলোর জবাব দিতে পারেন না স্যার, তো সেগুলো আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো তুলে ধরার, স্যারের কাছ থেকে আপনাদের যে কোয়ারিজগুলো আছে সেগুলো একটু জানার। ইনভেস্টর ভিসা নিয়েও আমরা, ইনোভেটর ভিসা নিয়েও আমরা প্রশ্ন পেয়েছি। তো এই ক্যাটাগরি কাদের জন্য এবং কি কি সুযোগ আছে বা কারা সুযোগ পাবেন সেটা নিয়ে যদি আলোচনা করতেন। ইনোভেটর ভিসা তো অবশ্যই ইনোভেটর মানে উদ্যোক্তা, যারা নতুন কোনো আইডিয়া এখানে আনতে পারবে, ইংল্যান্ডের জন্য নতুন কোনো সংযোজন দিতে পারবে, ইকোনমির জন্য, রিসার্চের জন্য, সায়েন্সের জন্য, টেকনোলজির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য লাভজনক হবে এখানকার, যেটা আগে কেউ এটা দেয়নি। এই আইডিয়াটা নতুন কোনো কিছু নিয়ে আসলে সেটাকে বলা হয় এখানে সেন্সে ইনোভেটিভ ভিসা। ওই ইনোভেটর হিসাবে অ্যাপ্লিকেশন করলে সেটার জন্য এন্ডোর্সমেন্ট দরকার হবে। সেখানে কতগুলো অথরাইজড বোর্ডই আছে, তারা যদি মনে করে যে না, দিস ইজ ভেরি ক্রিয়েটিভ ওয়ান, উই নিড ইট, তখন এটা অ্যাপ্রুভাল দেওয়া হবে। অ্যাপ্রুভাল দেওয়া হওয়ার পরেই কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, একজন ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন তার ভিসার জন্য। এখান থেকেও করা যাবে, বাইরে থেকেও করা যাবে, তবে ভিজিটাররা করতে পারবেন না এখান থেকে। আর স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই তারা কোর্স কমপ্লিশন করে তারা সুইচ করতে পারবেন। স্কিল ওয়ার্কার থেকেও সুইচ করা যাবে, অন্যান্য ক্যাটাগরি থেকেও সুইচ করা যাবে এইসব ভিসাতে, যদি তারা কোয়ালিফাই করেন। এই
অনেক ধন্যবাদ স্যার। দর্শক, এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমরা আপনাদের থেকে আরও যেসব প্রশ্ন পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে প্লিজ ফিল ফ্রি টু কল আস। আমাদের যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা আমাদের আলোচনার মধ্যে অবশ্যই আপনাদেরকে প্রায়োরিটি দেবো এবং আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের দর্শকদের কাছ থেকে আমরা এরকম প্রশ্ন পেয়েছি, এরকম অনেক ক্লায়েন্ট আপনি হয়তো প্রায় ডিল করে থাকেন যারা ডিটেনশানে আছে, সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করেন। তো যারা ইল্লিগাল ইমিগ্রেন্ট বা যারা ফেইল অ্যাসাইলাম সিকার, ওভারস্টেয়ার, তো এ ধরনের মানুষের জন্য আমাদের দর্শকদের কাছ থেকে একজন প্রশ্ন করেছেন যে এ ধরনের যারা এরকম সিচুয়েশানে আছেন তাদের ডিটেইনড হওয়ার রিস্ক কতখানি? দেখেন, আন্ডার দ্য ইউকে ল, anybody without visa, without leave to remain, or anybody in breach of immigration condition will be subject to removal and will be subject to be detained. কাজেই এটা অলওয়েজ এটাই it has been the law, এটা সবসময় from the beginning, এখনো পর্যন্ত একই ল চলে। কাজেই যারা উইদাউট লিভ টু রিমেইন থাকবেন অথবা ওভারস্টেড হয়ে যাবেন, তারা অবশ্যই তাদের এইটা সাবজেক্ট টু থাকবে এবং এই জন্যই তাদেরকে অটোমেটিক বেইলও গ্র্যান্ট করা হয় যখন তারা কোনো অ্যাপ্লিকেশন করেন, কিংবা তারা যখন এই সমস্যায় পড়েন তারা অটোমেটিক বেইল গ্রহণ করেন। আবার যখন কেউ ডিটেইন হয়ে যান তখন তো এটা বেইলের মাধ্যমে তাদেরকে বেইল হতে হয়, সেটা হয় সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ হোম অফিসের বেইল অথবা কোর্টের বেইল, আদালতে গিয়ে বেইল নিতে হয়। এবং অবশ্যই বেইলের সম্ভাবনা থাকে এইসব ক্ষেত্রে, কারণ যদি গ্যারান্টার থাকে এবং গ্যারান্টার না থাকলেও বেইল পাওয়া যেতে পারে ব্যক্তি বিশেষের কারণে। ইমিগ্রেশন লতে একটা বিষয় হচ্ছে কি প্র্যাকটিসের ক্ষেত্রে, যে আপনি মাসের পর মাস কাউকে অযথা আটকে রাখতে পারবেন না। তাকে আটকে রাখতে পারেন যদি তার রিমুভালটা, তাকে এই দেশ থেকে পাঠিয়ে দেওয়ার অথবা ডিপোর্টেশনটা অথবা রিমুভালটা, এখানে রিমুভাল এবং ডিপোর্টেশন দুই সিস্টেম, কিন্তু এটা আমি একসময় পরে বলবো। তবে এই ডিপোর্টেশন ও রিমুভাল যেটাই হোক না কেন, যেটাই এমিনেন্ট যদি না হয়, সেটা যদি খুব কম সময়ের মধ্যে না হয়, তাহলে মাসের পর মাস কাউকে আটকে রাখা যায় না। অনেক সময় দেখা যায় হ্যাঁ আপনি বেইল অ্যাপ্লিকেশন করছেন কিন্তু 15 দিন পরে তার রিমুভাল আছে, তারা সাধারণত বেইল দেবে না, কারণ 2 উইকস এটা এমিনেন্ট ধরা নেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। জি, এমন অনেকে আছেন যারা ওভারস্টেয়ার হওয়া সত্ত্বেও হোম অফিস থেকে তারা রিপোর্টিংয়ের কোনো চিঠি পাননি। তো তারা কি মনে করবেন যে তারা রিস্কে নেই বা হোম অফিস তাদেরকে তাদের কথা ভুলে গেছে বা মাফ করে দিয়েছে, এক্ষেত্রে তাদের করণীয় কি? এটা খুব কোয়াইট কমন। অনেকেই ওভারস্টেয়ার হওয়া সত্ত্বেও যাদের হয়তো অ্যাপ্লিকেশন রিফিউজ করা হয়েছে, কিংবা যারা হয়তো ওভারস্টে অনেকদিন পর্যন্ত এতদিন পর্যন্ত হোম অফিসকে ধরা দেননি, হয়তো 20 বছর কিংবা অন্যান্য গ্রাউন্ডে হিউম্যান রাইটসের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করেছেন কিংবা অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকে কাউকে হয়তো যে রিপোর্টিং রেস্ট্রিকশনটা, রিপোর্টিং রিকোয়ারমেন্টটা ইম্পোজ করা হয় না। এটা বিভিন্ন কারণে হতে পারে। কেউ হয়তো বাচ্চা কাচ্চা আছে, কেউ হয়তো শিশুদেরকে সান্ত্বনা দেওয়া হয় না, কেউ হয়তো অসুখ বিসুখ আছে, বিভিন্ন কারণে। আর কেউটা হয়তো ওভারলোক করে গেছে, তারা হয়তো চিন্তা করছে এইজ এবং অন্যান্য কারণে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে রেস্ট্রিকশন দিলেও কী হবে, সেটা এই দেশেই থাকবে, তার ঝামেলা বাড়িয়ে লাভ কী। এই এটা তাদের ডিসক্রিপশন, ইটস নট দ্যাট অটোমেটিক্যালি এভরিওয়ান উইল গেট ইট। যদি স্টুডেন্ট ভিসা এবং স্কিল ওয়ার্কার ভিসা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ইদানিং দেখছি যে অটোমেটিক্যালি তারা যখন দেখা যায় কি ওভারস্টেয়ার হয়ে গেছে, তার আপিলের রাইট চলে গেছে কিংবা আপিলের রাইট নাই, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ তার রিফিউজ হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি তারা বেইল কন্ডিশন ইম্পোজ করে দেয়। এটা হয়। তো কাজে অনেক ক্ষেত্রে তারা অন্যান্য ক্ষেত্রে যেগুলো আমি কথা বললাম সেগুলিতে অনেক সময় ওভারলুকড হয়ে যায়, অথবা তারা ইচ্ছা করে দেয় না। তো সেই কারণে তারা হয়তো, তার মানে এটা নয় যে তারা ভুলে গেছে, হয়তো তাদের এটা খুব একটা গুরুত্ব, মানে তারা স্টিল তারা রিস্কের মধ্যে আছেন, যে কোনো সময় হয়তো তারা মনে করে হ্যাঁ তারা একটা রিস্কের মধ্যে থাকে, কিন্তু তারপর তারা হয়তো তাদেরকে হোম অফিসে রিস্ক মনে করছে না যে এরা কোথাও হারিয়ে যাবে, পালিয়ে যাবে, হয়তো ফ্যামিলি লাইফ আছে এখানে। অনেকে এরকম দেয় না, আমরা অনেকে দেখেছি। এটা নট আনইউজুয়াল। থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনি বিস্তারিত আলোচনা করলেন।
দর্শক, আপনারা দেখছেন আমাদের আইওন টিভির পর্দায় লয়েড ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমরা ইমিগ্রেশন লয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যার আলোচনা করছিলেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বার দেখতে পাচ্ছেন 202351557888, এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার ইমিগ্রেশন বা অন্য যে কোনো আইন বিষয়ক প্রশ্ন যদি আপনার থেকে থাকে, আপনি সরাসরি স্যারকে করতে পারবেন, স্যার আপনাকে একটি দিক নির্দেশনা দেবেন। আমাদের অনেক দর্শকের কাছ থেকে আমরা একজন দর্শক প্রশ্ন করেছেন যে আসলে ডিটেনশনটা করে কে, উনি জানতে চাচ্ছেন এটা ইমিগ্রেশন হোম অফিসের মাধ্যমে হয় নাকি এটা পুলিশ করে। তো এটা যদি ওনার জন্য একটু বলতেন, ইমিগ্রেশন বা পুলিশ ডিটেন করলো মানে এতে কোনো পার্থক্য আছে কিনা, পুলিশ ডিটেন করা আর হোম অফিস বা ইমিগ্রেশন ডিটেন করা, উনি জানতে চাচ্ছেন। পুলিশ সাধারণত অ্যারেস্ট করে, ডিটেইন না। পুলিশ অ্যারেস্ট করে, তার পুলিশের যে পাওয়ার আছে সেটা দিয়ে, এবং তারও একটা সীমাবদ্ধতা আছে কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে। তাকেও তার প্রফেশনাল যে পুলিশের যে গাইডেন্স আছে, কোড আছে, সেটা কিন্তু মানতে হবে। সেটা না মানলে কিন্তু সেটাও ব্রিচ অফ ল, সেটাকে চ্যালেঞ্জ করা যায়। আর পুলিশ নর্মালি বিভিন্ন ক্রিমিনাল কারণে, কারোর মধ্যে মারামারি হলো, ডোমেস্টিক ভায়োলেন্স হলো, ইত্যাদি ভায়োলেন্স হলো, অথবা সাসপিশন অফ এনি ক্রাইম, তাকে হয়তো অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে তাকে ইনভেস্টিগেশন করলো, ইনভেস্টিগেশন ইন্টারভিউ করলো, এই সময় তাকে অ্যারেস্ট করে রেখে দিল, এবং তারপরে তাকে বেইলটা দেয় যে তুমি ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত তুমি বেইলে থাকবা, তার মানে তুমি আমাদের নজরে থাকবা, তোমাকে 1 মাস পরে আবার আসতে হবে, যোগাযোগ করতে হবে, 3 মাস পরে যোগাযোগ করতে হবে, অথবা আমরা যখন যোগাযোগ করবো তুমি আবার আসতে হবে। ইনভেস্টিগেশন পরে যদি কিছু না পাই, আমরা তোমার বিরুদ্ধে কোনো চার্জ আনবো না, ইনভেস্টিগেশন করে পাই আমরা তোমার বিরুদ্ধে চার্জ করবো। তারপরে কোর্টেও সেখানে বেল দিতে পারে, যে বলতে পারে যে ক্রিমিনাল কোর্টে যখন যায় কেউ, তখন দেখা যায় ট্রায়াল ইত্যাদি অনেক সময় আছে, চার্জ করার পরও কোর্টও বেল দিতে পারে, কোর্টে চালান করার পর। সেটা হচ্ছে অল মোস্ট ক্রিমিনাল ম্যাটারই। আর ইয়েটা হচ্ছে যে ইমিগ্রেশনের জন্য ওভারস্টেয়ার কিংবা ডিপোর্টেশন কিংবা রিমুভাল, এগুলি সব পেন্ডিং থাকা অবস্থায় কাউকে ডিটেন করা, কিংবা ব্রিচ অফ কন্ডিশন, কেউ অতিরিক্ত কাজ করতে গেছে, স্টুডেন্ট কিংবা স্কিল ওয়ার্কার উল্টাপাল্টা করে ফেলেছে, যেটা তার শর্ত যেটা দেওয়া হয়েছে তার ভিসা, তার বাইরে সে কিছু করতে গেছে, সেক্ষেত্রে ইমিগ্রেশন তাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে আপাতত বেল দিলাম। এটা একসময় টেম্পোরারি অ্যাডমিশন বলা হতো, আবার কোর্ট থেকে নেওয়া হলে সেটা বেল বলা হতো। ইমিগ্রেশন দিলে সেটাকে টেম্পোরারি অ্যাডমিশন বলা হতো। কিন্তু এখন সব এক হয়ে গেছে। এখন ইমিগ্রেশন কোর্টে দিক, ট্রাইব্যুনাল দিক, আর ইমিগ্রেশন এই অফিসার দিক, সেটা হবে ইমিগ্রেশন বেল। সেটাকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট বেল। তো অনেকেই সেক্রেটারি অফ স্টেট বেল পাওয়ার পরে অনেকেই নার্ভাস হয়ে যান, চিন্তা করেন যে এটা কি, এটা অপমানজনক ইত্যাদি, স্ট্রেসফুল। এটা ওইরকম কিছু না, ওইটা সহজভাবে নিতে হবে। এটাকে যদিও বেল শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা ক্রিমিনাল কোনো কর্মকাণ্ড হয়েছে করছেন এই সেন্সে কিন্তু ওই বেলটা না। কাজে এখানে যে ডিফারেন্সটা এটা বুঝতে হবে। এটা অবমানকর তেমন কিছু না। এটা হচ্ছে ওরা একটা সিস্টেম করছে, এটা টার্মটা তারা এটাই ব্যবহার করছে বর্তমানে, শব্দটা সেটাই ব্যবহার করছে। অর্থাৎ আপনি ওভারস্টেয়ার হয়ে গেলেন, কিংবা আপনাকে চোখে চোখে রাখতে যাচ্ছে ইমিগ্রেশন, আপনাকে তারা মুক্ত, আপনি কিন্তু তাদের নোটিশের মধ্যে আপনি আছেন, তারা একটা কন্ডিশন দিয়েছে আপনি অমুক জায়গায় থাকতে হবে, এটা থাকতে হবে, 2 মাস পরে রিপোর্ট করতে হবে, সেই অর্থে সেটাকে বলা একটা বেল। তো এই বেলটা ইমিগ্রেশন বেল, কাজে এটা নিয়ে কোনো একটা করে চিন্তার বিষয় নয়। তবে এটা বেল দিলে বেলের শর্ত মানতে হবে। তবে হ্যাঁ, বেলের শর্ত শিথিল করার জন্য, বাদ দেওয়ার জন্য, ওয়াইবারের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। যেমন কারণ মেডিকেল গ্রাউন্ড থাকতে পারে, কেউ বলতে পারে ওইটা আমার জন্য অনেক ডিস্টেন্স হয়ে গেছে, সেই গ্রাউন্ডে হইতে পারে। বিভিন্ন কারণে হয়তো সে ভেন্যু চেঞ্জ করতে পারে, তারপরে সেখান থেকে বলতে পারে আমি সপ্তাহে যেতে পারবো না, আমাকে 2 মাসে একবার করে দাও, অনেক কিছুই হতে পারে। সো সেগুলো আমরা নিয়মিত করছি সবার জন্য, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, এটা হাজার হাজার মানুষ এই ধরনের প্রবলেমের মধ্যে আছেন, এগুলি আমরা করে থাকি রেগুলারলি, এগুলি কোনো সমস্যা না।
তবে বেলকে রিল্যাক্স করা যায়, টাইট থেকে রিল্যাক্স করা যায় যদি আপনার রেকর্ড ঠিক থাকে, কমপ্লায়েন্স ঠিক মতো থাকে। এই অনেক ধন্যবাদ স্যার বিস্তারিত আলোচনার জন্য। তো আপনি অনেক কিছুই আলোচনা করলেন, তার মধ্যে থেকে দর্শকদের একটি প্রশ্ন হয়তো আপনার আলোচনার মধ্যে এটা উঠে এসেছে, তাও আমি একটু আরেকবার করে মেনশন করতে চাই যে একজন দর্শক উনি জানতে চেয়েছিলেন যে ডিটেন্ড হওয়ার পরে কেউ একজন ডিটেন্ড হলেন, সেক্ষেত্রে তার করণীয় কী, উনি কী করতে পারেন? দেখুন, ডিটেন্ড যখন হবে তখন তো পুলিশ স্টেশনে যদি নিয়ে যায়, ইমিগ্রেশনে, সেটা একটু এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আসলে আমরা ডিটেইলে জানবো, কারণ বেশ কিছু প্রশ্ন আছে এই সংক্রান্ত। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আই1 টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন নিয়ে। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আই1 টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এইমাত্র যুক্ত হলেন তাদেরকে জানাচ্ছি যে আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইমিগ্রেশন লয়ের বিভিন্ন আপডেট দিয়ে থাকি। ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, অ্যাসাইলাম এবং বিভিন্ন আইনি বিষয় নিয়ে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিয়ে থাকেন। আপনারা ফোনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন, প্রশ্ন পাঠান, সেই বিষয়গুলো নিয়ে স্যার একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন। দর্শক, আমরা হয়তো কিছু ফোন অনুষ্ঠানের আগের ভাগে মিস করে গেছি। আমরা অবশ্যই চেষ্টা করব এখন আপনাদের সাথে কমিউনিকেট করার, কানেক্ট করার। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনারা দয়া করে চেষ্টা করুন। অবশ্যই আপনাদের ফোন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে নাম্বার দেখছেন 020351555788, এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি এইবার চলে যাব ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে। স্যার, আপনি তখন ডিটেনশন নিয়ে আলোচনা করছিলেন, বেইল নিয়ে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকরা প্রতিনিয়তই প্রশ্ন করেন, সেগুলো নিয়ে আলোচনা করছিলেন এবং এ ধরনের প্রচুর ক্লায়েন্ট আপনি ডিল করে থাকেন। সেই বাস্তব অভিজ্ঞতার আলোকেই আপনি আমাদের দর্শকদেরকে অ্যাডভাইস করছিলেন এবং বেইল কন্ডিশনগুলো ফলো করার জন্য তাদেরকে আহ্বান করেছেন, যে সেটাকে হয়তো এত প্যানিক করার বা আপসেট হওয়ার কিছু নেই, কিন্তু বেইল কন্ডিশনগুলো অবশ্যই তাদেরকে ফলো করতে হবে। তো এ নিয়ে আরও প্রশ্ন আছে, সেগুলোতে আমি যাব। তার আগে একটা প্রশ্ন আমি দর্শকদের কাছ থেকে পেয়েছি, এবং ভিজিট ভিসা নিয়ে আমরা প্রচুর প্রশ্ন পেয়ে থাকি। তো তার মধ্যে একটি প্রশ্ন আমি আপাতত বেছে নিচ্ছি। সেটা হচ্ছে, একজন দর্শক জানিয়েছেন যে তার মায়ের ভিজিট ভিসা 3বার রিফিউজাল হয়েছে এবং প্রত্যেকবারই কারণটা এরকম, হোম অফিস এরকম বলছেন যে ওনার কোনো ইনকাম নেই। তো এক্ষেত্রে ওনার প্রশ্ন হলো যে যদি ইনকাম না থাকে বা কারো যদি প্রপার ইনকাম দেখাতে না পারে, সেক্ষেত্রে উনি ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না? ধন্যবাদ। ইউনাইটেড কিংডম তথা যুক্তরাজ্যের ভিজিট ভিসা একেবারে সহজ নয়, তবে একেবারে কঠিনও নয়, কিন্তু এটা অনেক প্রফেশনাল অ্যাডভাইজার অভাবে দেখা যাচ্ছে অনেকের এই অ্যাপ্লিকেশন বারবার রিফিউজ হচ্ছে। কারো যদি বারবার রিফিউজ হয় তাহলে তার তো অবশ্যই একটা প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া দরকার, এবং যারা এখানে দেশে প্র্যাকটিস করছেন তাদের থেকেই অ্যাডভাইসটা নেওয়া উচিত। ইউকে বেস্ট যে লয়ার আছে, যারা ইমিগ্রেশন স্পেশালিস্ট, তাদের থেকে নিয়ে কাজ করতে হবে। আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, তাদের অবশ্যই রাইট আছে, অধিকার আছে এই দেশে এসে আপনাকে ভিজিট করার জন্য। এই দেশ দেখে যাওয়ার তাদের অনেকের স্বপ্ন আছে দীর্ঘদিনের, তার দেখার অবশ্যই একটা অধিকার আছে। কিন্তু এইটা ইমিগ্রেশন রুলের বিভিন্ন ধূম্র জালে জটিলতার মধ্যে পড়ে দেখা যায় অনেকের আবেদনটা সফল হয় না। এই যে বলা হয় প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে, প্রায় প্রতিটা ডিসিশনের ক্ষেত্রে, যে অমুক ভিজিটার আপনার বাবা মা কিংবা ভাই বোন, অমুক আত্মীয়, আপনার কোনো ইনকাম নেই কিংবা ইনকাম থাকলেও এটার সাথে এটা নাই ওটা নাই। দেখুন, আমেরিকা কিংবা অনেকগুলো দেশে এটা নিয়ে কোনো একটা কেয়ার করা, যদি তাদের অর্থনৈতিক বিভিন্ন ধরনের শক্তি থাকে তাহলে তাদেরকে এটা সহজে ভিসাটা দেওয়া হয়। কিন্তু ইউকের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক জটিলতা সৃষ্টি করে। আমি দীর্ঘদিনের প্র্যাকটিসের আলোকে বলছি, এই স্ট্যান্ডটা কিন্তু এটা আগেও যেরকম এখনও একই রকম। তো এইটা থেকে পরিত্রাণ পেতে হলে যেটা করতে হবে,
অ্যাডভাইস নিতে হবে। আমি মনে করি আপনি যদি সঠিক অ্যাডভাইস নিতে পারেন তাহলে হবে। এমন কোনো নিয়ম নেই, রুল নেই যে আপনাকে আপনার আত্মীয় স্বজনকে অবশ্যই ইনকাম থাকতে হবে, তার যে ইনকাম না থাকলে যে আসতে পারবেন এমন কোনো ধরনের বাধা নেই। যে একজন বৃদ্ধ বাবা কিংবা মা কিংবা আমরা দাদা দাদি নানা নানি, তাদের তো অথবা শ্বশুর শাশুড়ি, তাদের অনেকেই রিটায়ার্ড, তাদের তো কোনো ইনকাম থাকবে না, এটা স্বাভাবিক। তাদের বিভিন্ন ধরনের যে ছেলেমেয়েরা আছে তারা তাদেরকে দেখাশোনা করেন, তাদের অর্থে তারা হয়তো তাদের জীবনযাপন করেন, ভরণ পোষণ করেন। তাই বলে কি তারা আসতে পারবে না? এ ধরনের অনেকগুলো অবশ্যই আমরা অবশ্যই মামলা আমরা পরিচালনা করেছি, যেগুলো দেখা যাচ্ছে বুঝিয়ে বলার পরে তারা অ্যাপ্লিকেশন তারা গ্র্যান্ড করে। আবার গ্র্যান্ড না করলে আপনি কি করবেন? বারবার যদি আসতে না দেয় তাহলে আপনাকে তো প্রতিবাদ করতে হবে। সেখানে আপিলের সুযোগ নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর সুযোগ নেই। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একজন ভালো লয়ারের অ্যাডভাইস নিয়ে সেখানে লিগেল নোটিশ জারি করতে পারেন, যেটাকে আমরা বলি প্রি অ্যাকশন প্রোটোকল নোটিশ। সেটা দিলেও অনেক সময় দেখা যায় হোম অফিসের টনক নড়ে, তারা রিকনসিডারেশন করে নতুন করে সিদ্ধান্ত দেয়। আবার কোনো সময় আমরা হয়তো কোর্টে যেতে হয়, এটা নিয়ে ট্রাইব্যুনালে যেতে হয়, সেখানে জুডিশিয়াল রিভিউ বলে একটা কথা আছে, সেই চ্যালেঞ্জের মাধ্যমে গিয়েও আমরা সেটাকে সফল করাতে পারি। সব ক্ষেত্রে যে সফল হবেন এমন কথা নেই। এটা এক একটা কেসের এক একটা ধরন, এক একটা ব্যাকগ্রাউন্ড। একজনেরটা হয়েছে বলে আরেকজনটা হবেই এমন কোনো কথা নেই। এক একজনের পরিস্থিতি ব্যাকগ্রাউন্ড কিন্তু এক এক রকম। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। আপনি চোখ বন্ধ করে, নাক বন্ধ করে, আপনি চিন্তা বন্ধ করে থাকলে তো কেউ আপনাকে দেখবে না। ওইভাবে অ্যাপ্লিকেশন করতে থাকবেন, বারবার রিফিউজ হতে থাকবে, বারবার প্রত্যাখ্যান হতে থাকবে। এটা ওই ডিসিশনটা তারা রিপিট করে। আর অনেক ক্ষেত্রে তা দেখা যায় হোম অফিস ডিসিশনটা দেয়, সেটা হচ্ছে ওই কপি পেস্ট আরও 10টা ডিসিশনে যেগুলি দেয় ভাষা, সেগুলিকে জুড়ে দেয়, শুধু সংখ্যাগুলো পরিবর্তন করে দেয়। এগুলো কোয়াইট কমন। এটা সাধারণ একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যারা প্রতিবাদ করে, যারা চেষ্টা করে, তাদেরটা সফল হয়। যারা চেষ্টা করবে না তাদেরটা কখনো সফল না হতে পারে। এটাই হচ্ছে আমার বিষয়। আমি আগেই বলেছি যে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই ইমিগ্রেশন রুলে যে আপনাকে অবশ্যই একটা ইনকাম দেখাতে হবে। আপনার বেকার হলে কি আপনি আসতে পারবেন না? আপনি কাজ করেন, আপনি হাউস ওয়াইফ, আপনি আসতে পারবেন না? পারবেন। কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনি কেমনে চলেন, কে লুক আফটার করে, কোত্থেকে আসে, আপনার পয়সার সোর্স কি। আপনি যে বাংলাদেশে থেকে যদি আসেন, ইন্ডিয়া থেকে যদি আসেন, পাকিস্তান থেকে যদি আসেন, সেখানে যে আপনি ফেরত যাবেন ভিজিট শেষ করে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে বিভিন্নভাবে আপনাকে দেখিয়ে। ওই ক্ষেত্রে আপনাকে একজন ভালো লয়ারের আপনার সহযোগিতা লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি বিস্তারিত আলোচনা করলেন। তো এই যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে বয়স্ক বাবা মার ক্ষেত্রে ওনারা জানতে চেয়েছেন, যদিও আপনার উত্তরে অনেকখানি হয়তো এই বিষয়গুলো চলে এসেছে। অপেক্ষাকৃত ইয়াং যাদের বয়স হয়তো 25 থেকে 30, যারা হয়তো কাজ করছেন, যাদের হয়তো পরিবার বলতে আমরা সেই অর্থে বোঝাচ্ছি যাদের ওয়াইফ বা হাজব্যান্ড বা চিলড্রেন নেই, তো তাদের ক্ষেত্রে কি হবে? তারা যখন অ্যাপ্লাই করতে যাবেন, তো সেক্ষেত্রে তারা চিন্তা করছে যে হোম অফিস তাদের ডিসিশনের ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এরকমই বলেছে যে তুমি আসলে আর ফেরত যাবে না, দ্যাটস ওয়াই তার রিফিউজ হয়ে গেল। তো এরকম যারা আছেন বা এই ক্যাটাগরির এই বয়সের যারা আছেন, তাদের জন্য আসলে কি করা যেতে পারে? তারা যখন অ্যাপ্লাই করবেন তখন তারা কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন? ইউকেতে ভিসার আবেদন করা হলো, অনেক সময় দেখা যায় ফ্যামিলির সাথে বাচ্চাদেরকে ভিসা দেওয়া হয়, এবং বাচ্চাদের মধ্যে দেখা যায় কেউ 18-র উপরও আছে, কেউ 18-র নিচেও আছে। কাজে এগুলো অহরহ হচ্ছে। আবার অনেককে ভিসা দেওয়া হয় না। অনেক সময় দেখা যায় হয়তো বাবা মাকে দিল, ছেলে মেয়ে 20-22 বছর বয়স্ক ছেলে মেয়েদেরকে ভিসাটা দিল না। কেন দিল না? তারা মনে করে অনেক সময় যে এরা তো ইয়াং, এখানে হয়তো তারা থেকে যাবে, হয়তো বিয়ে শাদী করবে কিংবা অন্য ক্যাটাগরিতে তারা থাকার চেষ্টা করবে। অথচ এখানকার ইমিগ্রেশন রুল খুব কঠিন। এখানে ভিজিটে এসে কোনো কিছুতেই সুইচিং করা যাবে না। তারা এটাও জানে, তারপরেও একটা কারণ দর্শিয়ে জাস্ট তাদেরকে রিফিউজ করা, এটা করা হয়। তা এখন কথা হচ্ছে যারা তরুণ, যারা বয়সে কম, তাদের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার সম্ভাবনা ওই যে বয়স্কদের ক্ষেত্রেও সম্ভব, এটা তো সম্ভব। বয়স্কদের ক্ষেত্রে বলা হবে তুমি সেখানে গেলে তোমার ডিপেন্ডেন্ট। আমি একটু থামাচ্ছি আপনাকে, এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, কে বলছিলেন? আপনার প্রশ্নটি করুন। হ্যালো,
জি, আমরা শুনতে পাচ্ছি, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার শুনতে পাচ্ছেন, আপনি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, আপনি একটু বড় করে বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল এইটাই, যে আমি নাম চেঞ্জ হচ্ছি, বুঝছেন? এবং ডেট অফ বার্থ চেঞ্জ হচ্ছে। তো হোম অফিসে আমার তারা সিটিজেনশিপ ডিটেলস হচ্ছে, বুঝছেন? তারা কইছে যে আগের নামে আর এই নামে মানুষের, এটা আমরা বিশ্বাস করছি যে আপনি যে সার্টিফিকেট ক্যান্সেল করি নাই, এর লাগে আমার সেভেন যে নাম চেঞ্জ হচ্ছে, ওই নামের উপরে তারা আমার সিটিজেনশিপ দিচ্ছে। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই করছি হসপিটাল, এখন হসপিটালে অ্যাপ্লাই করার পরে তারা উঠে করে খোঁজে আমার যে আপনি ট্রাভেলিং ফাস্টফুড দেখেছি, ফাস্টফুড ছাড়া আমার কাছে, যে আমি ট্রাভেলিং করি বাংলাদেশে আইছি, এই ফাস্টফুড দেখেছি। কিন্তু আসলে আমি তো যে নামের ফাস্টফুড চেঞ্জ করছি, ওই নামে আমি আসছি, বুঝছেন? এখন কিন্তু তারা চায় যে না, ওই যে নাম চেঞ্জ করছি ওই নামের সাথে আপনার বাংলাদেশে ফরেনার ফাস্টফুড দিতে হবে। কিন্তু আগে আগে যে ফাস্টফুড আগে আমি বিক্রি ইউজ করছি বা এগুলা ইউজ করছি, এগুলা তো তারা ক্যান্সেল করেছে, ক্যান্সেল করে আমার নামের উপরে সিটিজেনশিপ দিয়েছে তারা আমার। তো এখন তারা চাইতেছে যে আমার ফরেনার ফাস্টফুড ট্রাভেলিং ডকুমেন্ট জায়গা, কিন্তু আগের কোনো ফাস্টফুড আমার কাছে না, যে নাম আমি চেঞ্জ হচ্ছে। এখন আমার কি করে, আমি তো তারা কাছে শিখে এসেছি, আমার কনসিডার দিয়ে বারবার ওরা শিখে এসেছি হতে হয় যে তোমার বিদেশি ফাস্টফুডের মতো দিতে হবে, বুঝছেন? থ্যাংক ইউ। আসলে কি করা যায়, আপনার প্রশ্নটা আমি বুঝছি। থ্যাংক ইউ। কথা হচ্ছে আপনি তো নাম চেঞ্জ করেছিলেন, কিন্তু তারা এখন সব কিছুর পরে, পাসপোর্ট সব কিছু ইস্যু করার পরে তারা বলছেন যে আপনাকে অরিজিনাল যে পাসপোর্টে আপনি আসছেন সেই পাসপোর্টেই দেওয়ার জন্য। তো এইটা আপনার নাই আসলে। তো আপনি যখন নাই, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সেটা লিখতে হবে তাদের কাছে, চিঠি লেখেন যে আমার কাছে তো এটা নেই, আমি এটা করতে দেবো, আমি তো এটাতে উপর আসিনি, কিন্তু নামটা চেঞ্জ করেছি, আমি এই ডকুমেন্টে আমি নাম চেঞ্জ করেছি, কিন্তু নাম আমার অরিজিনাল যে পাসপোর্ট কেন নাই এটা বর্ণনা করে দেবেন, ব্যাখ্যা করে দেবেন, তাহলে হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরেও যদি আরও জটিলতা দেখা যায়, হয়তো তারা আপনারকে কোনো সমস্যা যদি সৃষ্টি করে, তাহলে অবশ্যই আপনি লিগ্যাল অ্যাডভাইস নেবেন ফেস টু ফেস একজন লয়ারের কাছে গিয়ে, যারা এগুলি ভালো বুঝবেন তাদের কাছে গিয়ে আপনি ফেস টু ফেস অ্যাডভাইসটা নিয়ে নিন। এছাড়া আমি আর কি বলতে পারি, আপনার তো আরও এটা অনেক ব্যাকগ্রাউন্ড, হয়তো কীভাবে আসছেন না আসেন অনেক কিছু হয়তো শুনতে হইতে পারে লয়ারকে, কিন্তু সেটা তো আমি তো এখানে অনলাইনে শুনতে পারবো না, ঠিক না? এবং সব শোনাও ঠিক না অনলাইনে। তো সেরকম আপনি একজন লয়ারের কাছে গিয়ে বলতে হবে, এবং বললে এটা একটা সমাধান বেরিয়ে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক আপনাকেও ধন্যবাদ, আশা করি আপনি একটি দিক নির্দেশনা পেয়েছেন। দর্শক, টিভি স্ক্রিনে যে নাম্বার আছে 02035535515578, এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আলোচনা করছিলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার বলছিলেন যে ভিজিট ভিসা রিফিউজ হওয়ার ক্ষেত্রে বা কেন হতে পারে, সেক্ষেত্রে কী কী করার যেতে পারে। আপনারা একজন প্রশ্ন করেছিলেন যে বয়স্ক মায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে, বা তারপরে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আলোচনা করছিলেন যে ইয়াং যারা অপেক্ষাকৃত অল্প বয়স্ক 25 বা 30, তাদের ক্ষেত্রে কী কী হতে পারে। স্যার ওই আলোচনাটা যদি শেষ করতেন, তারপরে আমরা পরবর্তী আরেকজন কলারের কাছে যাব। জি, এই ইউকে ভিসার জন্য যে ইয়াং হলে ভিসা দেবে না এমন কোনো কথা নেই, তারা অনেকে দিচ্ছে। যেমন অনেকেই বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন, আবার কোনো কোনো সময় দেখা যায় যে তাদের ছেলে মেয়েদের যাদের বয়স হয়তো 18 উপর হয়ে গেছে, 20, 22, 24 এই ধরনের দেয় না, আবার দেখা যায় দেয়। তো এইটা ডিপেন্ড করে এক একটা কেসের উপরে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে ইয়াং যে অ্যাপ্লিকেন্টটা আসলে কেন আসছে, তার বাবা মার সাথে অ্যাকম্পানি করতে আসছে, একসাথে বেড়ানোর জন্য আসছে, উনি আলাদাভাবে ইউকে দেখতে আসছেন, কোনো একটা প্রোগ্রামে আসছেন। হ্যাঁ, ইয়াং জেনারেশন তো আসবেই, তারা তো অবশ্যই বিভিন্ন দেশ ঘুরতে চাইবেই,
কিন্তু তাকে অবশ্যই সন্তোষজনকভাবে প্রমাণ করতে হবে সে দেশে আবার ফেরত যাবে। দেশে কেন ফেরত যাবে? সে কি স্টুডেন্ট, না কাজ করে, না কি, নাকি বেকার? এই সব কিছু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই একজন যদি কোনো কাজ না করে শুধুমাত্র বেকার, তার ভিসা হওয়ার সম্ভাবনা এদের ক্ষেত্রে কম থাকে। আবার বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে তো একটু কম বয়সে বিয়ে শাদী হয়ে যায়। এখন মনে করেন একজন 26, 27, 28, 30 বছরের একজন মেয়েকে আপনি আনতে চাচ্ছেন, আপনার ধরেন ফ্রেন্ড হতে পারে, আপনার আত্মীয় হতে পারেন, কিন্তু অবিবাহিত, অথবা একজন ছেলেকে আনতে চাচ্ছেন কিন্তু সে অবিবাহিত। তো তাকে দেখা যায় সেখানে তারা চিন্তা করে যে ও এখানে এসে বোধহয় বিয়ে শাদীর জন্য অ্যাপ্লিকেশন করবে, কোনো একটা হয়তো সত্য গোপন করছে, কোনো একটা বিয়ে করতে আসছে, এই ধরনের অনেক চিন্তা তাদের ইমিগ্রেশনের মাথায় কাজ করে, অনেক সন্দেহ ইমিগ্রেন্টদেরকে নিয়ে কাজ করে। এবং এইসব কারণে কিন্তু তারা একটু সুযোগ পেলেই সেখানে যদি কোনো ধরনের গ্যাপ থাকে ইনফরমেশনে, তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে। কাজে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো যদি ইয়াং জেনারেশন হয়, তাদের অ্যাপ্লিকেশনটা আরও স্ট্রং করতে হবে। এবং সেটা স্ট্রং করতে হলে তাদের প্যারেন্টাল ব্যাকগ্রাউন্ড, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপর সেখানকার তাদের ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, তারা কী করছে, তাদের যে ইনসেন্টিভ গো ব্যাক টু দেয়ার কান্ট্রি অরিজিন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এগুলিকে বিভিন্নভাবে স্যাটিসফাই করতে হবে। এবং স্যাটিসফাই করতে হলে এক একটা কেস কিন্তু এক এক রকম, এক একজনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক এক রকম। কারো বাবার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, অনেক পরিচিতি, কেউ সরকারি ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো অনেক দেশে ওই ছেলে মেয়েদের কিন্তু ঘোরাফেরা করছেন, সে এখন ইংল্যান্ডে আসতে চাচ্ছেন কিন্তু তাকে হয়তো ভিসা দিচ্ছে না দিলে তখন একটা চ্যালেঞ্জ করা যায়। তো চ্যালেঞ্জ আমি আগেই বলেছি যে আপিল যদি করা না যায়, তারপরও স্টিল এই লিগ্যাল চ্যালেঞ্জ করা যায়। এবং যারা ইয়াং তাদের তো চ্যালেঞ্জ করা আরও জরুরি, কারণ হচ্ছে তা না হলে তাকে কখনো ভিসা দেবে না। এইভাবে যদি এক্সপ্লোর করা না হয়, আরও বেশি এটা যদি চেষ্টা করা না হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো একটু সময় নিয়ে চেষ্টা করি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো চ্যালেঞ্জ করি না, আবার অ্যাপ্লিকেশন করি। ডিপেন্ড করে এক একজন লয়ার এক একভাবে এটাকে আগানোর চেষ্টা করে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আপনাদের যে সকল প্রশ্ন আছে, সেগুলো আরও জিজ্ঞাসা আছে আমরা জানি, সেগুলো নিয়ে আমরা অবশ্যই সামনের অনুষ্ঠানগুলোতে আলোচনা করব। স্যার, অনুষ্ঠান শেষ করার আগে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি বলতে চাই, হোয়াট এভার হ্যাপেন্ড ইন বেলফাস্ট ইন রিসেন্ট টাইমস, ইন লাস্ট ফিউ ডেজ, আই সিরিয়াসলি condemn it. And this sort of incidents we don't expect. Ethnicity should not be a question, should not be an issue in any event. এটা হচ্ছে একটা ইনসিডেন্ট ঘটেছে বিচ্ছিন্নভাবে, এটাকে অবশ্যই কাউকে হত্যা করা, এটা অবশ্যই আমরা মনে করি জঘন্য কাজ। কারোর উপর হামলা করা এটা অপরাধ। সে যে দেশের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, কোনো মানুষের উপরেই কাউকে জবাই করার চেষ্টা করা, চোখ তুলে নেওয়ার চেষ্টা করা, কাউকে হত্যা করার চেষ্টা করা অবশ্যই অপরাধ, তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। পাশাপাশি এই ঘটনাগুলি কেন্দ্র করে কিন্তু এথনিক মাইনরিটি, ইমিগ্রেন্ট, অ্যাসাইলাম সিকার ইত্যাদি বিভিন্ন ধরনের ইস্যু তুলে তাদের উপর অ্যাটাক করা, তাদের বাড়িঘরের উপর অ্যাটাক করা, হলিগান করা, এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমরা রুখে দাঁড়াতে হবে। এটাই আমার আজকে একটু বক্তব্য উপসংহারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।